মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস জামাত নেতা আজাহার, রায়ে সন্তুষ্ট আইনজীবী ও দলের শীর্ষ নেতৃত্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত 988 জনকে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। কর্মচারী আন্দোলন ঘিরে সচিবালয়ে কঠোর নিরাপত্তা। কাউন্সিলর ভোটে মেয়র নির্বাচনের সুপারিশে বিস্মিত চকলাবাসী। জনপ্রতিনিধির জবাবদিহি নিশ্চিতে প্রত্যক্ষ ভোট জরুরি বলছেন বিশিষ্টজনেরা। এবং সরকারের কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন শিল্প সংশ্লিষ্টরা। ট্যানারি পল্লীর 10,000 কোটি টাকার বিনিয়োগ হুমকিতে পড়ার আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধ মামলা জামাত নেতা এটিএম আজাহারকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চে এ আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার হয়েছে। আজহারের আইনজীবী শিশির মনির জানান, এই রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন পরিবার ও দলের নেতারা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ইতিপূর্বে সাজানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামাত নেতা জুডিশিয়াল কিলিং করা হয়েছে মন্তব্য করেছেন জামাতে আমির শফিকুর রহমান। আদালতের রায়ে আজহারুল ইসলামের উপর অনীত সকল অভিযোগ থেকে খালাস দেওয়ার পর এক প্রক্রিয়ায় এ কথা বলেন তিনি। জামাতের সিনিয়র নেতারা বেঁচে থাকলে তাদের প্রজ্ঞা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন। দিনের জন্য তাদের ত্যাগ আসন্ন থাকবে। তারা থাকলে রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসতো বলেও মন্তব্য করেন তিনি। বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই জীবনকে পূর্ণ করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আজ সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চে এদিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর এই মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19শে মার্চ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সমাবেশে গ্রেনেড হামলার আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, এটিএম আজাহারের রায়ের বিস্তারিত আমাদেরকে জানাবেন। যখন রায় ঘোষণা করার আগে থেকে কিন্তু পুরো আদালত প্রাঙ্গণে আমি দেখেছি জামাতের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শীর্ষ নেতাকর্মীরা আসার পরেই 9:50 আমরা জানি সবসময় আপিল বিভাগ 9:30 বসতো, আজকে 9:50 বসেছে এবং বসার পরে যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম অর্থাৎ গাজী এম এস তামিম তারা কিছু কথা বলেন, যেখানে বলেছেন যে তারা বলেছেন যে এই রায় যাই আসুক না কেন তা বর্তমান বিচার কাজে কোনো সমস্যা হবে না, এই জিনিসটা তারা বলতে চেয়েছেন। এবং যেই 4টা বেজের উপর দাঁড় করে এজলাস এটিএম আজাহারকে মুক্তি দেওয়া হয়েছে, সেই 4টা বেজের ভিতরে একটি ছিল যে ব্যবস্থা মানে অনেকটা মিথ্যা মামলায় যে তাকে সাজা দেওয়া হয়েছিল এবং তাড়াহুড়ো করে তাকে সাজা দেওয়া হয়েছিল এবং পুরো শুনানিটা না শুনেই পুরো যে তদন্ত রিপোর্ট সেটা না দেখে তাকে সাজা দেওয়া হয়েছিল। এবং যারা সাক্ষী দিয়েছিলেন সেই সাক্ষীর কিন্তু কোনো মানে যৌক্তিকতা ছিল না। যেসব সাক্ষী দিয়েছেন তারা কেউ বলেছেন যে কেউ 3 কিলোমিটার, কেউ 3.5 কিলোমিটার, কেউ 6 কিলোমিটার দূর থেকে দেখেছেন, কেউ পিছন থেকে দেখেছেন, যেটা আসলে বারবারই তাদের আইনজীবীরা বলেছেন, যে শিশির মনি বলেছেন যে এটা আসলে একটা হাস্যকর বিষয় বা অন্তর্যামী যারা আছেন তারাই বলতে পারেন, যাদের তৃতীয় চক্ষু থাকতে পারে। কারণ এত দূর থেকে একটা মানুষ কিভাবে হত্যা করেছেন তা দেখেছেন কিভাবে। এবং বিচার
প্রধান বিচারপতি এইগুলো বলেছেন যে আগে যারা বিচার করেছেন সেটা আসলে ন্যায় বিচার ছিল না এবং তারা আসলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো বা এরকম করেছেন, যার কারণে সব কিছু বিবেচনা করেই তারা এটিএম আজহারকে খালাস দিয়েছেন। এবং সেই খালাসের পরেই আমরা দেখেছি যে জামাতের যারা নেতাকর্মীরা তারা আপনার হাইকোর্ট প্রাঙ্গণে এসে শুকরানা নামাজ আদায় করেছেন। তারা নামাজ আদায় করার পর শুকরিয়া আদায় করেছেন এবং জামাতের যারা নায়েবে আমির ছিলেন তিনিও বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট এবং তারা এখন চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া শেষ করে জামাতের এই নেতা এটিএম আজহার দ্রুতই বের হয়ে আসবেন, এটার জন্যই তারা এখন অপেক্ষা করছেন। আরেকটি জিনিস আগে বলে রাখি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার যে লিভ টু আপিলের শুনানি আজকে হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত সেটা আপিল বিভাগে আসেনি, অর্থাৎ 28 নম্বর আইটেম ছিল, এখন পর্যন্ত 27 নম্বর আইটেম ছিল চলছে। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত 988 জনকে জ্যেষ্ঠতার পদোন্নতি সহ চাকরিতে পূর্ণবহাল ও তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 988 কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত এসব কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরিয়ে পাওয়ার দাবিতে আন্দোলনে নামেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় চাকরিচ্যুত 988 জনকে পূর্ণ বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। 17 নভেম্বর 2003 থেকে 31শে আগস্ট 2004 পর্যন্ত একটা পার্টিকুলার পিরিয়ডকে ধরে এই সময়ের মধ্যে যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তাদের সকলকে আজকে যাদেরকে চাকরিচ্যুত ঘটানো হয়েছিল তাদের আজকে রায়ের ফলে চাকরিতে পুনর্বহাল হতে আর কোনো বাধা নাই। সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে কর্মচারী আন্দোলন কেন্দ্র করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেতরে সোয়াট ও বিজিবির সদস্য এবং সচিবালয় ফটকের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন কর্মচারীরা। আজও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। দর্শক, এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, সচিবালয় শ্রমিক কর্মচারী আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনাদের কাছে আমাদের জানাবেন। আমি একটু কথা প্রথমেই স্মরণ করিয়ে দিতে চাই, এই জুলাইয়ের আন্দোলন কিন্তু শুরু হয়েছিল জুলাই কেন্দ্রে। সচিবালয়ের যে প্রধান ফটক সেই ফটকে সেটি অবস্থান নিয়েছে এবং পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ জুলাই মঞ্চ তারা কিন্তু সচিবালয়ের অপর পাশে কিন্তু তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং সকাল থেকে যদি বলি যে সাধারণ দর্শনার্থী যারা আছেন, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া যারা সাধারণ দর্শনার্থী আছেন তারা কিন্তু কেউই সচিবালয়ের ভিতরে প্রবেশ পারেনি এবং সাধারণ সাংবাদিক যারা আছেন গণমাধ্যম কর্মীরাও কিন্তু সচিবালয়ের বাইরে থেকে তারা কিন্তু সংবাদ সংগ্রহ করছে। এখন যদি আপনার সার্বিক চিত্রটা একটু দেখায় যে সচিবালয়ের যে প্রধান ফটক সেই ফটকে কিন্তু ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধুমাত্র যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা এই মুহূর্তে ঢুকতে পারছে। এছাড়া দর্শনার্থী এবং সাধারণ মানুষ যারা সচিবালয়ে কিন্তু প্রতিদিন অসংখ্য দর্শনার্থী কিন্তু প্রবেশ করে, এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী সকাল থেকে কেউই প্রবেশ করতে পারেনি এবং যারা বিক্ষোভ করছেন এই বিক্ষোভের প্রতিবাদে কিন্তু সচিবালয়ের বিপরীত পাশে জুলাই মঞ্চ তারাও কিন্তু বিভিন্ন স্লোগানে এই অঞ্চল মুখরিত করে রাখছে এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন। সব মিলে যদি বলি যে সচিবালয়ের যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারাও কিন্তু আজকে
চতুর্থ দিনের মতো সেই আইন বাতিলের দাবিতে তারা কিন্তু সকাল থেকে বিক্ষোভ করেছেন এবং এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আর এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী এবং সংবাদকর্মী যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত ভিতরে কেউই প্রবেশ করতে পারে নাই। সবাই কিন্তু সচিবালয়ের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে থেকে কিন্তু সংবাদ সংগ্রহ করছে এবং আইন শৃঙ্খলা কিন্তু কয়েক ধাপে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে। তো আমার কাছে সচিবালয় থেকে এই ছিল সব শেষ তথ্য। মুক্তি। শামীম, আপনাকে ধন্যবাদ। কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচনে সংস্কার কমিশনের সুপারিশে বিস্ময় জানিয়েছেন বন্দরনগরী মানুষ। একজন জনপ্রতিনিধি কেন জনগণের ভোটে নির্বাচিত হবেন না, উল্টো সে প্রশ্ন রেখেছেন তারা। বিশ্লেষকরা বলছেন, সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনগণের সঙ্গে যেমন দূরত্ব সৃষ্টি হবে, তেমনি জবাবদিহিও নিশ্চিত হবে না। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ অলিউল্লাহ। কাউন্সিলররা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন, আর মেয়র নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের এমন সুপারিশে বিস্মিত বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। মেয়রের মতো একজন জনপ্রতিনিধি কেন সরাসরি ভোটে নির্বাচিত হবেন না, সে নিয়ে কমিশনকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারা। আমরা তো এমনি গেলে ওদের কাছে কোনো নিরাপদ পাই না, দাম পাই না, আমাদের কোনো মূল্য নাই, ওদের পিছনে ঘুরতে হয়। এখন যদি নির্বাচন ছাড়াই হয় তাহলে এখানে কোনো প্রশ্নই আসে না। জনগণ ভোট দিয়ে যে মেয়রই আসবে চট্টগ্রামে, সেটি আমাদের জন্য কাম্য হবে। মেয়রের ভোট যদি না হয় তাহলে তো আমরা মেয়রের কাছে কিভাবে যাব? আমরা তো যেতে পারবো না। জনগণ ছাড়া নির্বাচিত যদি হয় তাহলে আমরা চলতে পারবো না। সাধারণ মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে তো মেয়রের নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলার কোনো সুযোগই নেই। জনগণ বলে যার ভোট তাকে দেবে, সেখানে সবাই অংশগ্রহণ করবে, সারা দেশের মানুষ অংশ করবেন। আর আগামী দিনের তরুণরা এখন যারা ভোট দিতে পারেনি তারাও যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করে, এটাই হচ্ছে সবার কাম্য। জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত না হলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন সাবেক জনপ্রতিনিধিরা। জনগণের প্রত্যক্ষ ভোটে যদি মেয়র না হয়, তাহলে এই যে মেয়র জনগণের যে আশা আকাঙ্ক্ষা, ওইটার যে প্রতিফলন, মানুষ যে সাধারণ মানুষ ভোটার যে ওনার কাছে গিয়ে ওনার যে চাওয়া পাওয়া, সেটা থেকে আমি মনে করি বঞ্চিত হবে। মেম্বার থেকে চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান বা কাউন্সিলের দিকে মেয়র নির্বাচন, এটি কখনো জনগণের মতের প্রতিফলন ঘটবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। জবাবদিহি ও উন্নয়ন নিশ্চিতে জনগণের ভোটেই মেয়র নির্বাচনের পক্ষে মত দিলেন চট্টগ্রামের নগরপিতা। সিলেকশনের মধ্যে দিয়ে একজন মেয়র হওয়ার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, কারণ যিনি মেয়র হবেন উনি কিন্তু সমস্ত সেবা প্রদানকারী সংস্থার প্রধান হবেন। কাজেই ওনাকে অবশ্যই জনগণ কর্তৃক নির্বাচিত হতে হবে। প্রত্যক্ষ জনগণের ভোটের মাধ্যমে যদি মেয়র নির্বাচিত না হয়, তাহলে প্রকৃত জনগণের প্রতিনিধি হিসাবে উনি আইডেন্টিফাইড হবেন না। বিশেষজ্ঞের মতে একজন জনপ্রতিনিধির নগরবাসীর প্রতি দায়বদ্ধতার একটি জায়গা থাকে, তাই সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়। একজন জনপ্রতিনিধি যিনি আছেন তার নগরবাসীর প্রতি অনেক দায়িত্ব থাকে এবং অনেক দায়বদ্ধতার জায়গা থাকে। সেজন্য ওই যিনি জনপ্রতিনিধি বা যিনি মেয়র আছেন, তিনি যদি ওই নগরবাসীর ভোটে সরাসরি নির্বাচিত হন, তাহলে ওই দায়িত্ববোধ বা দায়িত্বের জায়গা থেকে তিনি কিছু উন্নয়ন করেন, কিছু নতুন নতুন স্ট্র্যাটেজি হাতে নেন, যার ফলে নাগরিক সমস্যা দূর করা যায়। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আগে সার্বিক বিষয় ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দীর্ঘ ৩৫ বছর পর কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। এই সিদ্ধান্তকে আত্মঘাতী আখ্যা দিয়ে শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়ীদের ধোঁকা দিতেই এমন পদক্ষেপ। আর এর ফলে সাভার ট্যানারি পল্লীতে ১০,০০০ কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়ার পূর্বে বলে জানান বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুডওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম.এ. রশিদ ভূঁইয়া। বিস্তারিত রেজা খানের রিপোর্টে। ১৯৯০ সালের আগ পর্যন্ত লোম ছাড়িয়ে প্রক্রিয়াজাত কাঁচা অথবা ওয়েট ব্লু চামড়া রপ্তানি করা হতো। সাবেক প্রেসিডেন্ট এরশাদের আমলে কাঁচা অথবা ওয়েট ব্লু চামড়া রপ্তানি বন্ধ করা হয়। দীর্ঘ ৩৫ বছর পর ২৫ মে কাঁচা চামড়া রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িক
ভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি। সরকারের এই সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। 13টি সংগঠন সাভার হেমায়েতপুরে সমাবেশ করেছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তে লাখো শ্রমিক বেকার হয়ে পড়বে বলে ক্ষোভ জানান তারা। সব মেশিন পত্র কি করবো, কোটি কোটি টাকার মেশিন পত্র সব তো নষ্ট হয়ে যাবে, লেবার লক্ষ লক্ষ লেবার নষ্ট হয়ে যাবে, কামকাজ থাকবে না। ব্যবসায়ীদের সঙ্গে এই ধোঁকাবাজি দ্রুত বন্ধ করা না হলে দেশের চামড়া শিল্প বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা জানান শিল্প সংশ্লিষ্টরা। এই প্রসেস যত পর্যন্ত না করবে তত পর্যন্ত কাঁচা চামড়া তো রপ্তানির কোনো প্রশ্নই আসে না। এটি শুধুমাত্র ব্যবসায়ীদের ধোঁকা দেওয়া। ব্লু করলে আর কি শ্রমিক অনেক বেকার হয়ে যাবে, মেশিনপত্র অনেক নষ্ট হয়ে যাবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাভারের হেমায়েতপুর ট্যানারি পল্লীতে 10,000 কোটি টাকার বিনিয়োগের কি হবে এমন প্রশ্ন তোলেন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। আমাদের এখানে 10,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে হেমায়েতপুরে, আমাদেরকে হাজারীবাগ থেকে নিয়ে গেছে সাভারে। তাহলে আমাদের এই সমস্ত মেশিনারিজ কী হবে, আমাদের ইনভেস্টমেন্টে কী হবে? আর সবচেয়ে বড় কথা হলো এখানে কাঁচা চামড়াতে শ্রমিকের প্রয়োজন নেই, শ্রমিকেরা বেকার হবে, হাজার হাজার শ্রমিক বেকার হবে। দেশের বৃহত্তর স্বার্থে আত্মঘাতী এ সিদ্ধান্ত থেকে সরকারকে দ্রুত ফিরে আসার আহ্বানও জানান রশিদ ভুইয়া। যে সিদ্ধান্তটা দিচ্ছে সিদ্ধান্তটা অত্যন্ত আত্মঘাতী হয়েছে, তারা তাদের সিদ্ধান্তটাকে পরিবর্তন করবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত হলে জ্বালানি নিরাপত্তা, বন্দর, কাস্টমস ও এনবিআরের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। আসছে বিজিএমই নির্বাচনের প্যানেল পরিচিত সভায় অংশ নিয়ে কথা বলেন পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। এ সময় বাণিজ্যিক সংগঠন হিসেবে বিজিএমইকে দলীয় মুক্ত রাখার কথা বলেন তিনি। বিস্তারিত রেজা খানের রিপোর্টে। 31 মে তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমই এর দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নেবে ফোরাম জোট, ঐক্য পরিষদ ও সম্মিলিত পরিষদ। উত্তরা বিজিএমই কার্যালয়ে সোমবার রাতে সম্মিলিত পরিষদের মাধ্যমে শেষ হলো 3 দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। এ সময় শ্রমিকদের পাওনা পরিশোধ না করার অজুহাতে রুগ্ন পোশাক কারখানা মালিকদের হয়রানি বন্ধের প্রতিবাদ জানান ব্যবসায়ী নেতারা। এর পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণে অ্যাপারেল ডিপ্লোম্যাসি বজায় রাখার তাগিদও দেন তারা। আমরা অ্যাপারেল ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা জানি কি করতে হবে, তার আগে আরো আমরা এটাকে কিভাবে ডিউটি ফ্রি অ্যাক্সেসটাকে আরো কন্টিনিউ করতে পারে, এই জন্য আমরা কাজ করেছি। 28 মের মধ্যে বেতন দিতে না পারলে জেলে যেতে হবে মালিককে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে পোশাক শিল্প সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। 2030 বা 2029 মধ্যে আমাদের যে জিএসপি টু জিএসপি প্লাসের জার্নি, এটার জন্য আমাদের যে রেডিনেস, সেটাতে অনেক বেশি মনোযোগী হতে হবে। শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের দাবি জানান সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। এর সঙ্গে রপ্তানি গতিশীল করতে সমুদ্র বন্দর, কাস্টমস ও এনবিআরের বাধা অপসারণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রকট সমস্যা সেটা হলো গ্যাস, বিদ্যুৎ, পোর্ট, কাস্টম, এনবিআর, এই সমস্যাগুলো দ্রুততার সহিত সরকারের সাথে আলোচনা করে সমাধান করা। রাজনীতি মুক্ত রেখে বিজিএমইএকে বাণিজ্যিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান আবুল কালাম। দলীয়করণ এবং রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীতে নবীন রিক্রুট 14তম ব্যাচের ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই জানিয়ে সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ।
আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা ধরে আজ 6 জুনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর 2টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিজন টিকিট প্রত্যাশী একসঙ্গে 4টি টিকিট সংগ্রহ করতে পারবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রায় 54,000-এ পৌঁছেছে প্রাণহানি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি থাকলেও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই মধ্যে উপত্যকাটিতে 50,000 রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সামরিক বাহিনী IDF। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। আল জাজিরা তথ্য মতে গেল 24 ঘন্টায় আরও 81 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে গত 19 মাসের তাণ্ডবে 54,000-এ পৌঁছেছে প্রাণহানি। এরই মধ্যে উপত্যকাটিতে আরও 50,000 রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। নতুন প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ হবে 70 দিন। এই সময় 10 জিম্মির পাশাপাশি মুক্তি পাবে ইসরায়েলের কারাগারে থাকা বন্দীরা। এছাড়া যুদ্ধবিরতির দিন থেকেই নিঃশর্তভাবে ত্রাণ প্রবেশ শুরু করবে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, গাজার মোট কৃষি জমির 5% কম এখন চাষের উপযোগী রয়েছে। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের নতুন ভূস্নাতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এদিকে প্রতীকী ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেয়েছে ফিলিস্তিন। সোমবার বার্ষিক সম্মেলনে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ কয়েকটি রাষ্ট্র। পরে প্রতীকী ভোটাভুটিতে ফিলিস্তিনের অধিকারের পক্ষে সমর্থন দেয় 95টি দেশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ফুটবল। জুনে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। এতে জায়গা হয়নি নেইমারের। পুরোপুরি ফিট না হওয়ায় তাকে রাখা হয়নি দলে। এদিকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করলো কার্লো আনচেলতির। জুনে দক্ষিণ আমেরিকার 2 প্রতিপক্ষের বিপক্ষে ভালো কিছু করার আশা 5 বারের বিশ্বকাপ জয়ী দেশটির। বিস্তারিত মুদাসির আলীর ডেস্ক রিপোর্টে। রিয়াল মাদ্রিদের পাশ চুকিয়ে 8,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ব্রাজিলের রিও ডি জেনারিওতে পা রাখলেন ডন কার্লো হিসেবে খ্যাত ফুটবল বিশ্বের জনপ্রিয় ও প্রভাবশালী কোচ আনচেলত্তি। নামার পরপরই তাকে সাদরে গ্রহণ করল দেশটির ফুটবল কর্তৃপক্ষ। এসেই যেন মিশন বাস্তবায়নে নেমে পড়লেন তিনি। সামনের মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, তাই আর দেরি না করে 26 সদস্যের দল ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। এবারে রাখলেন না নেইমার জুনিয়রকে, বিশ্রাম দিলেন রদ্রিগোকে। কেন রাখলেন না নেইমারকে জানালেন তার কারণ। নেইমারের সঙ্গে আমার ইতিবাচক আলোচনা হয়েছে। সে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে। একটু সময় লাগবে পুরোপুরি সেরে উঠতে, আর তাহলে অবশ্যই সে দলে ফিরবে। টানা ক্লাব ম্যাচ খেলে ক্লান্ত রদ্রিগো গোয়েস, সেটা নিয়েও তার সঙ্গে কথা হয়েছে কোচ আনচেলত্তির। রদ্রিগোর সঙ্গেও হয়েছে আমার আলোচনা। ক্লাব ফুটবল খেলে ও ক্লান্ত, একটু বিরতি দরকার ওর, তাই ওকে আপাতত বিশ্রামে রেখেছি। ব্রাজিলের কোচ হিসেবে অনুভূতি কেমন জানালেন সে কথাও। বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক বড় কাজ। আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে। এদিকে বছর খানেক পর দলে ডাক পেলেন মিডফিল্ডার কাসেমিরো। এছাড়া ফিরছেন উইঙ্গার আন্তোনি। আরো বড় সুখবর হলো কাতার বিশ্বকাপে চোখ ধাঁধানো সে গোল করা ফরওয়ার্ড রিচার্লিসনও ফিরছেন এবারের স্কোয়াডে। বাংলাদেশ সময় 6 জুন ভোর 5টায় ইকুয়েডরের আমন্ত্রণে খেলতে নামবে ব্রাজিল। এরপর 4 দিন বিরতি দিয়ে 11 জুন সকাল 7:45টায় দেশের মাটিতে প্যারাগুয়েকে মোকাবেলা করবে সেলেসাওরা। মুদাসির আলী, মোহনা সংবাদ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন
ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।